আচ্ছা, দুইটা বিষয়। একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেপার বা অন্য কোনো মিডিয়াতে ইউজ করা হবে না। ইভেনচুয়ালি সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হবে না। শুধুমাত্র আমাদের টিচার আর আমাদের মধ্যেই থাকবে। তো এখানে হচ্ছে নাম পরিচয় নিয়ে কি আপনার কোনো ডেসক্রিপশন আছে যে নাম পরিচয় প্রকাশ করা যায় এরকম অবস্থা থাক, পার্সোনাল নাম পরিচয় আমরা তো একটু ডাটা দিয়ে কথা বলবো, তাই না? তোমরা যেমন ধারণাগত কোশ্চেন করবে, আমরা ধারণাগত অ্যান্সার দিব। তো আমরা হচ্ছে আপনার এখানে কিছু হেরফের হতে পারে, আমরা আমাদের ইমোশন দিয়ে কথাগুলো বলবো, ডাটাতে তো বলবো না। তো সেই ক্ষেত্রে মনে করো ডাটা দিয়ে যেহেতু বলবো না, তাই না? তথ্য নেব। হ্যাঁ, যেটুকু আমরা জানি সেটুকু বলবো। অনেকে আমার অনেক সিনিয়র উনিও জানে, সেইভাবে তোমাদের যেটুকু কাজে লাগে তোমরা আমি দীর্ঘদিন জব করছি আমরা তো আর ডাটা দিতে পারলাম না। ইঞ্জিনিয়ার অফিসে প্রায় তোমরা যদি চাচ্ছ যে ওই সময় থেকে কি চেঞ্জটা আসছে, এফেক্ট মেইন কিন্তু আমাদের ওইটাই চেঞ্জেসটা। তবে আমরা ছোট ছোট করে প্রশ্ন করো, আমাদের সুবিধা হয়। প্রশ্ন ছিল এরকম যে আপনি কতদিন ধরে এখানে বসবাস করছেন আর আপনার পরিবারের ইতিহাস সম্পর্কে লিখেছেন এখানে আসার সময় আপনি একাই আসছিলেন নাকি ফুল ফ্যামিলি সহ আসছিলেন ওটা আমি বলেন। আমরা এখানে আমরা 100 বছর পরে তবে আমার দাদার আমল থেকে এসেছি এখানে ফুল ফ্যামিলি সহ ওইভাবেই জমি জমা পেয়েছি। যখন থেকে জমি জমা দেয় তখন থেকে পেয়ে গেছি। তখন ইউনিভার্সিটির ইনফরমেশন থেকে আমাদের জমি জমা ছিল। তো এখানে এইভাবেই বসবাস করে আসছি আমরা তখন থেকে। হ্যাঁ, দাদার আমল আরেকটু জোরে জোরে বলিস। তার মানে আপনাদের এখানে যে জমি দেওয়ার সম্পর্কগুলো আছে এগুলো হচ্ছে ক্রয় সূত্রে না বরং পারিবারিক সূত্রে এগুলো পৈতৃক সূত্রে, দাদার সূত্রে, কর্তৃক সূত্রে রেকর্ডের সূত্রে পাওয়া পাওয়া। পরবর্তীতে কেনা হয় না। আচ্ছা। তাহলে প্রায় 100 বছর আগে থেকে যেহেতু এখানে আছেন আপনি কিংবা আপনার পরিবারের সদস্যরা, তো আপনার হচ্ছে ধারণা মধ্যে বিদ্রোহের ঘটনা আপনি কিছুটা জানতে পারেন বা আপনাদের পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল তখন শুনলেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরিয়ায় যাদের যাদের ব্যক্তিগত জমি আছে সরকার অধিগ্রহণ করবে এইটা জানার পর আপনার বা আপনার আশেপাশে যারা ছিল তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? এটা আমি বলি, প্রতিক্রিয়াটা আমি বলবো না, আমি বলি এটা আমি বলি। সিনিয়র যেহেতু উনি বলেন, আমি বলি কি জানো, প্রত্যক্ষদর্শী এটা হলো প্রথম হলো আমাদের এলাকার ভূমির ব্যবহারটা জানতে হবে। যেমন আমাদের এখানে দুইটা স্তরে জমি, একটা হলো লোল্যান্ড, একটা হলো হাইল্যান্ড। শিফট এটা হলো আমাদের এখানে এই যে জায়গাগুলি পতিত ছিল তার কারণ অনেকে জিজ্ঞাসা করছে বাড়িঘর করে নাই কেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন কিনা পানি আসতো, আগে নর্মাল বর্ষা হইতো, বৈশাখ মাসে পানি আসলে আমাদের এলাকার যারা গৃহস্থ বা সবাই গরু বাছুর নিয়ে কাউশেট নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন শিফট হইত। বাড়ি কিন্তু না, বাড়ি না, বাড়ি পার্মানেন্ট বাথান কাউশেট, গরু এবং কাউশেট নৌকা নিয়ে টানে চলে আসতো। আচ্ছা, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত যে আবার পানি টান দিত কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত বৈশাখ আবার কমে গেলে আবার শিফট। কারণ এখানে বসবাস করতে পারতো না, একটা হলো এখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, সুপ্রিয় কোনো পানির ব্যবস্থা ছিল। পাহাড়, এখানে আপনি কুয়াতে পানি পাওয়া যেত, এই জন্যই এই অদল বদলটা হইত, শিফট হইত। বৃষ্টির পানি পুরো জমি, যেমন একটু উদাহরণ দিই আমি, যেমন তোমাদের এই যে কামালুদ্দিন হলটা, এখানে এগুলো সব পুরো জমি ছিল। এই পুকুরটা কামালুদ্দিন সালাম মতো এই যে আমাদের ছিল। আবার ওই যে আমাদের মুক্তমঞ্চের দক্ষিণ দিকে জমি আছে না, এগুলো দানি জমি, এক সিজনে দানি জমি। এখানে পানি জমলে মানুষ ওখান থেকেই পানি খেয়েছে। আপনারা কি এই ইউনিভার্সিটির জন্ম বৃত্তান্তটা জানেন? জাহাঙ্গীরনগরে কোথা থেকে কোথায় আসলো? অত দরকার নেই, আমাদের ল্যান্ডটাকে লিখ না, পজিটিভ হচ্ছে এটা। জাহাঙ্গীরনগর ভার্সিটিরা ক্যাম্পাসটা ছিল আপনার শালনাতে, গাজীপুরে। 1967
তখন পূর্ব পাকিস্তানে কোনো আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল না। তখন একটা চাপ আসে যে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় দরকার। তখন মুনাইম খান হলো গভর্নর। ছিল তখন তো সিনিয়র ভার্সিটি ওটা ইউনিভার্সিটি নট আবাসিক, রেসিডেন্ট ইউনিভার্সিটি যেটাকে বলে আর কি। সেটা 67 সালে সংসদে পাশ হয় যে পূর্ব পাকিস্তানে একটা আবাসিক ইউনিভার্সিটি হবে। সেটা তারপরে বাস্তবায়ন হইল সালনাতে, গাজীপুরে সালনাতে কিছু কনস্ট্রাকশন হবে, জাহাঙ্গীর ভার্সিটির কিছু আবাসিক স্থাপনা হইল। পরবর্তীতে এখানে যেহেতু ছেলেমেয়েরা থাকবে, ওখানে গজারি বন, ফরেস্ট গজারি বন, নিরাপত্তার কথা চিন্তা করে ওই ক্যাম্পাসটা সরানোর চিন্তা করা হয় যে এখানে নিরাপদ না। সালনাতে এখনও কিন্তু ওই বিল্ডিংগুলিগুলো আছে, অন্য সংস্থা দিয়ে দিচ্ছে। পরবর্তীতে সংসদে আলাপ হইল যে এটাকে এই ঢাকা নর্থে, যেখানে এখন জঙ্গল না, গজারি বন না, এই এলাকায় ট্রান্সফার করা হয়। একটা কমিটি হলো, সেই কমিটি হলো পূর্ব পাকিস্তানের গভর্নর মুনাইম খান হলো সভাপতি। ওনাদের টার্গেট নিল প্রথম সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি। ওনার একটা টিম, কোনো একটা শুক্রবারে একটা টিম বালিয়াটি জমিদার বাড়িতে গেল। বুঝতে পারছেন? তারা ভাবছিল যে বালিয়াটি জমিদার বাড়ি 500 বিঘা জমি, গভর্নমেন্টের প্রতিষ্ঠান আছে, ওখানে ইউনিভার্সিটি হইলে জমি অধিগ্রহণ করতে হবে না। এরা ওখানে চলে গেল। চলার পরে ওখানে গিয়ে আপনার মুনাইম খানের মনটা ভেঙে গেছে, কারণ ওখানে লুল্যান্ড জমিদার বাড়িটাই শুধু উঁচা, কিন্তু আশেপাশে ইউনিভার্সিটি করতে হলে 10 ফুট ফিলিং করতে হবে। ওখান থেকে ওনার মনটা খারাপ। তারপরে চলে আসছে। আসার পরে আমাদের, হ্যাঁ, এটা আমার চাচার মুখে শোনা, আমি নিজেও কিছু দেখছি। তারপরে ডেইরি ফার্ম মসজিদটা, যেখানে এখানে একটা মসজিদ ছিল, মুনাইম খান সহ তার ব্যাটালিয়ন এখানে শুক্রবারে নামাজ পড়ে মুনাইম খান তো ওখান থেকে সিলেক্ট করতে পারে নাই, মনটা খারাপ। তো উনি একটু দক্ষিণ সাইডে আমাদের যে মাঠটা, এখানে তখন কলা বাগান, এটা তখন এই জায়গাটা হলো ডেইরি ফার্মের, এই জায়গাটা হলো তখন সাভার ডেইরি ফার্মের জায়গা। এখন দক্ষিণ দিকে গিয়ে উনি দক্ষিণ দিকে যখন তাকাইছে, বিরাট মাঠ, কলা বাগান, আর বলছি ডেইরি ফার্ম। তখন তার পিএর জিজ্ঞেসে জায়গাটা কার, বলছে যে এটা সাভার ডেইরি ফার্মের জায়গা। ওই এখানে ইউনিভার্সিটি হবে। কয়টা তো কৃষি বিভাগের, কয়েকগুলো মন্ত্রণালয় চেঞ্জ হবে, কৃষি বিভাগের জায়গা শিক্ষা মন্ত্রণালয় আসবে। উনি যাইয়েই নোট দিছে এবং ওই নোটই পাস হয়েছে এই মুনাইম খানের সাজেস্টে। পরবর্তীতে আমরা, আমাদের ইউনিভার্সিটি ছিল 755 একর টোটাল এরিয়া, 755 একর টোটাল এরিয়া। ডেইরি ফার্মের একরের থেকে আমরা পাইছি হলো 555 একর। এটা কিন্তু একসময় পাবলিকের ছিল, সেটা আবার ডেইরি ফার্মের রীতি কথা যাইতে হবে। এটা হলো 1954 দুই পাকিস্তানের সবচেয়ে বড় একর, 26.5 একর জায়গা, একের সামরিক খাবার থেকে আরম্ভ করে এগুলি সব। এই যে আমরা সাভার ডেইরি ফার্ম থেকে 555 পাইলাম, বা 755 করতে যে জায়গাটা লাগছে এটা পাবলিকের, তখন পর্যন্ত পাবলিকেরই ছিল। যেমন বিসির বাসা, কামাল উদ্দিন হল, এটা তো 54 একর হয়ে গেল। তাহলে ডেইরি ফার্মের নীতি কথায় আসতে হয়, সেটাও তো জনগণেরই ছিল, জনগণের ছিল। আগে নিচ্ছে সেটা সেটা 1954 তো আবার আসেন, মানে কথা বলতে গেলে বলতে 1954 54 সনে পাকিস্তানের আধিপত্য ছিল মুসলিম লীগের। এই মুসলিম লীগের কাউন্টার দেওয়ার জন্য হক ভাসানী, হক ভাসানের ফজলুল হক ভাসানী এরা একটা যুক্ত ফ্রন্ট করে ইলেকশন করার জন্য মুসলিম লীগের এগেনস্টে। 54 মুসলিম লীগ পাকিস্তানে হেরে গেল। হক ভাসানী, মানে হক হলো ফজলুল হককে হক ভাসানী বলতো, হক আর ভাসানের সাথে এটা হলো হক ভাসানী ফ্রন্ট। এরা 54 ক্ষমতায় আসে পাকিস্তানে। সেটার প্রাইম মিনিস্টার ছিল আতাউর রহমান সাহেব।
54 সরকার দামরাই বাড়ি ছিল। দামরাই বাড়ি ব্যারিস্টার উনি ব্যারিস্টার ছিলেন। তখন পাকিস্তানে ওখানে আগেই তারা ডেইরিতে একটু অগ্রসর ছিল, পূর্ব পাকিস্তানে কোনো ডেইরি ফার্ম ছিল না, যে সিন্ধি গরু টরু যা আসে পাকিস্তানে ছিল। তো এখন ওখানে সংসদে পাশ হলো যে পূর্ব পাকিস্তানে একটা ফার্ম করা হবে এবং ঢাকার থেকে প্রতি মহকুমার সংযোগ সড়ক হবে। ঢাকার থেকে মানিকগঞ্জ আরিচা ঘাটে রাস্তা হবে, প্ল্যান হয়েছে। এটা মানিকগঞ্জের এখানটা হয়েছে। এটা একর হয়ে গেছে জায়গা, মাটিও কাদার হয়েছে। আর তার সব জনকে ক্ষমতায় বসলো। তার এক সপ্তাহ পরে উনি জিপ নিয়ে আসতেছিল, জিজ্ঞাসা করছে পিয়ারি রাস্তা কোথায় যেতেছে, যে রাস্তা আরিচা যেতেছে ভায়া মানিকগঞ্জ, ঢাকা টু আরিচা ভায়া মানিকগঞ্জ। ওই রুট এই রুটে আরিচা যাইতে এখনো 30 কিলোমিটার কম। আতার বললো যে না, এই রাস্তা এখানে যাইতে পারবে না, সাভার ধামরাই হিট করে যেতে হবে, কারণ ওনার বাড়ি হলো ধামরাই। তখন এই সাভার হেমাট করে দেখে এখানে এসে দেখেন এইভাবে এসে রাস্তা যখন টার্ন দিচ্ছে। আমরা ঢাকার থেকে যখন আসি, ঢাকার থেকে এসে দেখেন রাস্তাটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, আস্তে করে টার্ন নিয়ে কিন্তু উত্তর দিকে রাস্তাটা ছিল। রাস্তাটা ড্রয়িংটা চেঞ্জ করে দেয়, যেহেতু আবার সাহেবের বাড়ি হলো ধামরাই। তখন রাস্তার কাজ আরম্ভ হলো। এখন এই হাইওয়েটা তখন আতার সাহেব গাড়িতে যাইতো মাঝে মাঝে। এই এলাকাটা ছিল, হাইল্যান্ডটা ছিল আমাদের পূর্বপুরুষদের কাঁঠাল বাগান। আমার অফিসে একজন বলছিল যে কাঁঠালের গাছ এগুলো আপনি হয়েছে, বুঝছেন ভাই। আমার একজনে দোয়া খেলা কইতেছে আর কাঁঠাল গাছ কিনা আপনি হয়েছে। আমি বললাম বেটা, কাঁঠাল গাছ আপনি হয়েছে, এই যে লাইন বাই লাইন এই লাইন ধরেছে কেন? এটা অটোমেটিক হয় নাই। আমাদের মুরব্বীরা কাঁঠাল খাইয়া বিচি ফেলাইতো। এই চারাটা 500 ফিট লম্বা হইতো, 3 বছর লাগতো। পরে এই চারাটা মাটি সহ কলা গাছের ইদা বাইন্দা নিয়ে যেত। এরপরে তাও তাদের লাইন ধরে লাইন বাই লাইন কাঁঠাল বাগান লাগিয়েছে। সব 150 বছরের আগে। এখন কিছু কিছু আছে কিন্তু গাছই তো নাই। তো কাঁঠাল বাগানটা ওই গজারি বনের মতো বিচি করে আপনি হয় নাই। কিছু কিছু ন্যাচারাল গাছ আছে। আপনার তারপরে খেলাতে যে হলের সামনে একটা অনেক বড় কাঁঠাল গাছ কি জন্য? এটা ওই আগের বাগান মুরব্বীতে। আর ডেইরি ফার্মের ভিতরে যে গাছ ছিল, ওরা ডেইরি ফার্মটা জার্মানিদের কাছে 5 বছরের জন্য কন্ট্রাক্ট দিয়েছিল খালি এমআরআই করার জন্য। তখন ওরা করছে কি, ওই গাছ লাগানোর জন্য বুলডোজার চালাইছে না, গাছের শিকড় বাচ্ছে। পরে হুকুম দিয়েছে যে সব গাছ কাটে। ওরা জানতো না যে কাঁঠাল গাছ একটু মূল্যবান। কাঁঠাল গাছ কাটার পরে ওরা ফস্তাইছে যে করলাম কি। ঘন কাঁঠাল গাছ ছিল ডেইরি ফার্মের ওই বড় বড় বলেন সাভার এবং গাজীপুর। হ্যাঁ, সাভার সব কাঁঠাল গাছ। এটা কাঁঠাল গাছের মেইন শর্ত হলো সাভার এবং গাজীপুরে কাঁঠাল উৎকৃষ্ট, যা লাল মাটি লাগে আর পানি উঠলে কাঁঠাল গাছ মরে যায়। এখন নুরল্যান্ডেরও কাঁঠাল গাছ হয়ে গেছে, পানি হয় না কিন্তু সেই স্বাদ পাবেন না। কাঁঠাল গাছ অ্যাভেলেবেল হয়েছে কিন্তু ওটার সাথে এটা আসবে না। কিছু কিছু এলাকায় যেরকম আপনার মধুপুরের আনারস, শ্রীমঙ্গলের আনারস। এখন এরপরে আতার রহমান চাইতেছিল এখান থেকে, ওই যে গভর্নমেন্ট ডিরেকশন দিচ্ছে যে একটা ফার্ম করা হবে, এই জায়গাটাই তার ব্রেনে ঢুকে গেছে যে চির বন্যা কবল মুক্ত ইউনিভার্সিটি ডেইরি ফার্ম, চির বন্যা কবল মুক্ত। জীবনে কোনোদিন বন্যায় পানি ওঠে নাই, যত বড় বন্যায় গেছে। মানে ভার্সিটির ডেইরি ফার্মের জায়গাটা অনেক বেশি উঁচা জমি ছিল, এখানে কখনো পাহাড়ি এই যে এইটাই এই গেরুয়া, এটা অষ্টশী বন্যা তো সবচেয়ে পূর্ব পাকিস্তানের সবচেয়ে অষ্টশী বন্যাটা বড়। এটা 12 ফিট বাকি ছিল। লেক, এটা লেক না, এটা আমরা কৃত্রিম লেক করছি। এটা ছিল আমরা আমাদের লোকের বছর বলে বাইট, এটা আমন ধান লাগাইতো, আর 10 ফিট পানি তো ধান 22,000।
বাইত, বাই জমির প্রকার আছে যেমন চালা, শোনেন জমির প্রকার লেখেন, বাই জমি আপনি জমির প্রকার লেখেন, চালা না চালা কোথায়? এই বাগুড়া? ও মাগুরা। আপনি চালা, চালা জমি, বাইত, ঢাল, ঢাল, ঢাল জমি। এই যে আর ঘুণা, ঘুণা যেমন চন্দ্র ঘুণা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চন্দ্র ঘোড়ার সাথে এই ঘোড়ার মিল আছে। চন্দ্র ঘোড়া কেমনে হয়েছে? আয়ুব খান যখন ওখানে জলবিদ্যুৎ করছে, বাদ দিছে, 80 ফিট পানি বেজা 200 ফিট লেগে গেছে। ওই জলবিদ্যুতের পানি ছেড়ে দাও, সব সময় কৃত্রিম। তা আমাদের ওই যে পুরাতন কলা ভবনের কাছে পুকুরের পাশে আমরা বাদ দিয়ে ওখানে কি লাগাই, চুঙ্গি লাগাইছি। ওখানে যদি চুঙ্গি ছেড়ে দেই সব এগুলি শুনে যায়। চুঙ্গি বলতে কি মানে আপনার? পানি নিষ্কাশনের জন্য যে এটা মানে কপার সিস্টেম আছে, আচ্ছা, দরজার মতো। দরজা। তারপর কিছু মাটি উঠানো হয়েছে। এক সময় ওই এই সমস্ত ঘোরাঘানিটা ঢাকার সাথে লিঙ্ক ছিল, পুরো বর্ষা হইতো। জাহাজ কাটা ওই যে সালামগড় করতে গিয়ে সরি বাসানি হলের পূর্বে যে পুকুরটা, এই পুকুরটা না ঐতিহ্যবাহী একটা পুকুর আছে। এটা বলতো আমার বাচ্চা সেটা বলতো যে একটা কুমির পাওয়া গেছে। আচ্ছা। পানির লিঙ্কের সাথে আমাদের ইউনিভার্সিটি বিশাল দিয়ে করে সেটা পানি চলে যায়, সেজন্য ঐতিহাসিক একটা পুকুর আছে, সেটা হলো জাহানারা ইমাম এবং পিতলা হতার মাঝখানে একটা পুকুর আছে। এটার নামটা হলো যুগির পুকুর। হ্যাঁ, যুগি নামে এক মহিলা হিন্দু, ওইটা হলো যুগির পুকুর। কারণ এদের জমি জমা ছিল অনেকে, আমাদের ওইখানে জমি বেশি। যুগি নামে এক মহিলার বাড়ি। আমাদের বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু আগে পিতলতা হলে ছিল, আপনারা দেখেন নাই। প্রথম বোটানিক্যাল গার্ডেনরা ওখানে করে পিতলতা হলে। পরবর্তীতে পিতলতা হল করার জন্য বোটানিক্যাল গার্ডেনটা দক্ষিণ দিকে আমরা শিফট করলাম। এমএসির পাশে বোটানিক্যাল গার্ডেন চলে গেল না, এটা এখানে ছিল ছোটো আকারে, বুঝছেন? তো ওই পিতলতা হল ফাউন্ডেশন দিতে গিয়া একটা ধ্বংসস্তূপ বাড়ি পাওয়া গেছে। ওই যে যুগি নামের যে মহিলা বসবাস করতো তার বাড়ি ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এবং জাফরি ইটা এরকম বড় বড় ইটা পাওয়া গেছে। এবং ওই তার বাড়ির থেকে ওই পুকুরে একটা ঘাটলা পাওয়া গেছে। প্রাচীন জায়গায়। এবং এইটা এবং ক্যান্টনমেন্টের ভিতরে একটা পুষ্করিণী আছে, ওটার লোকাল নাম হলো হ্যান্ডার পুকুর। এরা চির বন্যা কবলমুক্ত। এবং আমাদের দেশের মানুষ বিভিন্ন ওই পানি আইনা বিভিন্ন কবিরাজি করত, মানে বন্যামুক্ত, মানে কোনো এটাও মিথোলজি আমাদের পয়েন্টের পুকুরটা আর একটু হ্যাঁ জিওলজি পুকুরের ওইটা আপনার ওই পানিটা পবিত্র ধরা হইতো, তাই না? না, পানিটা এটা আবার অনেক সময় লাগতো। কবিরাজি যেরকম আমার একটা গাভী নষ্ট করছে একজনে, ওইটাকে ওইটা প্রোটেকশন দিতে গেলে ওই যুগের পুকুরে পানি লাগবে। এখনও দেশে কবিরাজ আছে, ওরা ফিরে দিতে পারে। আর আমি নিজে করছি ওই হ্যান্ডার পুকুরে ক্যান্টনমেন্টের আর্মির কাছ থেকে পানি এনে ক্যান্টনমেন্টের। প্রশ্নগুলো বলো। আচ্ছা, সংক্ষেপে ডেয়ারি ফার্মের ইতিহাসটা শেষ করে দিই। এরপরে আতার রহস্য ওখান থেকে যাওয়ার পথে একটা এটা 100% সত্য। ডেয়ারি ফার্ম যখন পরে আতার রহস্য এখানে ডেয়ারি ফার্ম করার জন্য প্রস্তাব দিল, উনি তখন প্রাইম মিনিস্টার, এবং সেই অনুপাতেই ওই যে 54 একরের লোটেশন 11টা মুজা একরভুক্ত হয়েছে, এবং গ্যাজেটটা হলো 2650 একর। সেখান থেকে গেছে সাবার ডেয়ারি ফার্ম দিয়া সামরিক খামার কেটে নিচ্ছে, তারপরে রেডিও অফিস, পিইটিসি তো আমাদের ইউনিভার্সিটি থেকে দিলাম আমরা পরে। পিইটিসি তো আমাদের জাহাঙ্গীরনগরের জায়গা ছিল। হ্যাঁ, ওই 50 একর জাহাঙ্গীরনগরের খাস জমি ছিল। 755 একর থেকে 50 একর ছাড়ছি আমরা। খাস না ওরা আবার সেই জিয়ার রহমানের নিয়ে যাইতে হবে। কেন এখানে কেন পিইটিসি আসলো, পিইটিসি কোথায় ছিল? শাহবাগের অপোজিটে বিসিএস ক্যাডারের ট্রেনিং সেন্টার ছিল। এটা ওয়ার্ল্ড ব্যাংক 500 কোটি টাকা দিছিল জিয়া রহমানের আমলে, বলছে আপনি একটা ট্রেনিং সেন্টার করে নেন। উনি এখান থেকে গাড়িতে মানিকগঞ্জ যাইতেছিল। আর মানিকগঞ্জে বিএনপি এত আধিপত্য কেন?
মানিকগঞ্জে ক্যাপ্টেন হালিম চৌধুরী ছিল, তার খুব ঘনিষ্ঠ, এখান থেকে যাতায়াত করত। তো যাওয়ার সময় পিটিসি জায়গাটা ছিল একবারে কোনো নো গাছ, একটা হুনা ভিটা ছিল। তার পিএইচডি গেছে এই জায়গাটা কার, বলছে এটা জাহাঙ্গীরনগর। ওই এখানে পিটিসি করলে কীরকম হয়, ওই যাইয়ে উনি কলম করছে। কলম বাইরা বিসিতে জানাইছে যে এই জায়গা তো 50 একর জায়গা ছেড়ে দিতে হয়, ওই স্যার আপনি প্রেসিডেন্ট নেবেন। যখন গ্যাজেট হয়ে আসলো, বাউন্ডারি হইল, ছাত্ররা বাউন্ডারি ভেঙে দিয়েছিল। বহুত ইতিহাস। আবার ছাত্র জিয়াউর রহমান দাওয়াত করে নিয়ে কয় তোমরা বাউন্ডারি ভাঙছো কে, কয় আমরা ইউনিভার্সিটির জায়গা দিব না। বলে বিটিসি তো আমি তোমাকেও জন্য করছি, তোমরা জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করবা, বিসিএস এখানে ট্রেনিং করে চাকরিতে জয়েন করবা, যাও। মিষ্টি মিষ্টি খাওয়াই দিছে, পরের দিন থেকে আবার বাউন্ডারি জিয়াউর রহমানের একটা ই ছিল কি, ঢাকা ইউনিভার্সিটি যখন কিনা ছাত্রদল প্রথম হয়, যারা আহ্বায়ক করে, তার পিঠেও হাত দিছিল। আচ্ছা, আমরা যদি তাহলে মেইনলি জানতে চাই, 54 আগে এখানকার জমিগুলো ছিল পাবলিকের, সব পাবলিক ল্যান্ড, প্রাইভেট। 54 পরে এটা যায় হচ্ছে ডেইরি ফার্মের একটা। সাবার ডেইরি ফার্ম নামের একর হয়, আচ্ছা, আর 67 গিয়ে এটা আবার জাহাঙ্গীরনগরের নামে ট্রান্সফার হয়, এই তিনটা জমি আলাদা আলাদা হয়েছে একই জমি। তখন হাইওয়েটা কত ছিল? হাইয়ে আমরা প্রথম জীবনে দেখছি একটা গাড়ি যেত, আরসিসি স্ল্যাব ছিল, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি সাইড দিত, আধা ঘন্টা 1 ঘন্টা পর পরে গাড়ি আসতো দয়াহাট থেকে। আরিচা বন্ধ 3টা ফেরি ছিল, আপনি আমিনবাজার ফেরি, দয়াহাট ফেরি, তারপরে তরা ফেরি, কোট্টা ফেরি। আইয়ুব খানের লাস্ট কন্ট্রাক্ট আমেরিকান বেলের কোম্পানি, এই 4টা 67 সালে কনস্ট্রাকশন পাইছিল, এবং স্বাধীনের পরও 2 বছর কাজ চলে ব্রিজগুলি কমপ্লিট হয়েছে। এবং প্রত্যেকটা ওপেনিং করছিল ক্যাপ্টেন মনসুর আলী সাহেব, উনি ছিল আওয়ামী লীগের যোগাযোগ মন্ত্রী। বেসিক্যালি আমরা ভাবছিলাম কি 67-তে এখানকার প্রাইভেট প্রপার্টি হচ্ছে ওই করছিল সরকার, না, কিন্তু এখন তো দেখতেছি হচ্ছে 54-এ 54 কথা হচ্ছে আপনাদের কি শোনা আছে আপনাদের পরিবারের কাছ থেকে যে যখন অধিগ্রহণ করা হয় তখন তাদের অনুভূতি কি ছিল, সেটা কি জোর জবরদস্তি ছিল নাকি? কখন অনুভূতি এখানে 2 নম্বরই করছে। পাবলিকের কাছে মূল্যবান ছিল নিচু জমিটা, যারা ধান হইত, আর ট্যাকের জমিটা অনাবাদি ছিল না, কিন্তু বিল দিছে অন্যরকম। ধানি জমি দিছে 200 টাকা একর, আর ট্যাকগুলি 300 টাকা একর। আর এই ডেইরি ফার্মকে ফিরানোর জন্য প্রাইম মিনিস্টার আতাউর রহমানের গাড়ির নিচে মানুষ প্রবাসী ছিল। ডেইরি ফার্ম, আমি ছোটো তখন, আমার একটু মনে আছে, ডেইরি ফার্ম চাইনা মিটিং মিছিল হয়েছে এটাকে ফিরানোর জন্য। আতাউর রহমান সাহেব প্রাইম মিনিস্টার, তাকে বোঝানো হয়েছিল যে আপনারা কেন এই কাঁঠাল বাগানে নিতেছেন। সে উত্তর দিয়েছে কি জানেন, পাকিস্তানের সিন্ধি গরু এটা গাছ ছায়া ছাড়া বাঁচে না, গরম বাঁচে না, এই জন্য আমি ঘন কাঁঠাল বাগান থেকে আগ্রহ করছি। তার প্রশ্ন করা হয়েছে গাজীপুরে তো হাজার হাজার বিঘা বন বিভাগের জায়গা, তখন বলছি তাও তো ঠিক। তখন এই সাভারের পরে এক কোনো ফাংশনে, হ্যাঁ, তো উনি লাস্টে কথা দিয়েছিল সাভারে একটা মিটিংয়ে যে আমি চেষ্টা করবো ডেইরিটাকে গাজীপুরে বন বিভাগের জায়গায় ট্রান্সফার করার জন্য, কিন্তু উনি আর হায়াতে বের করে যাওয়ার পরেই ওই যে আইয়ুব খানের মার্শাল আসার পরে আর ওনার যুক্তকরণ ভেঙে গেল, তখন পারমানেন্ট হয়ে গেল। তাহলে উনি কথা দিয়েছিল যে বন বিভাগের জায়গায় ট্রান্সফার করা হবে, পাবলিকের জায়গা নেওয়ার ঠিক হয়। এটা আবাদি জমি, কাঁঠাল বাগান। বৃত্তি ছিল এলাকার বড় বড় যারা ছিল, মানে কোনো স্পেসিফিক রাজনৈতিক দল কি ছিল? না, তখন তো রাজনীতি ছিল যুক্তফ্রন্ট। মেইন ছিল ওই যে হারুন ইঞ্জিনিয়ারের বাপ, নামটা ভুলে গেলাম, আনিসুদ্দিন মুন্সি। উনি আতাউর রহমানের সবার গাড়িতে নিচে পড়ে গেছে, আমার মেরে যাও, কিন্তু আমি জায়গা ছাড়ব, তার জীবন নিচে পড়ে গেছে। এবং হাজার হাজার মানুষ ফ্ল্যাগ নিয়ে গেছে, ডেইরি ফার্ম চাইনা, এই প্রতিবাদ, কিন্তু মার্শাল্লাহর সাথে প্রতিবাদ কার্য হয় নাই। এই এলাকাবাসী খুশি ছিল না যে তাদের না, জমি ছাড়ার জন্য তো
ধানি জমি তো, বসে থাকতেই পারে না আর কাঁঠালের যে তখন তখন তো ফসল হইতো 1 বিঘাতে 2 মণ 3 মণ। এখন যেমন 30 মণ 3 মণ। হয় কবে থেকে? এটা হলো জিয়া রহমানের সময় থেকে না ইরি আসার পরে ডিপটি হল এই 30 মণ ধান যে আমাদের আসছে এটা কিন্তু বেশি আগে না, এটা হলো 76-7 জিয়া রহমানের সময় থেকে, তাই না ভাই? যখন ডিপ টিউব আনলাম, যখন ইরিগেশন, যখন আমরা ইরিগেশন পানি দিতে পারলাম তখন তখন এই ধান। ফসল ভালো। এই যে ইরিটা তার আগে 1 বিঘাতে সারা দেশে তোমাদের লাগবে ধান কয় মণ দিত? আমাদের লাগবে বাকিতে আমন 3 মণ, আওয়াজ 100 3 বিঘা জমি তার বাদ নিত না। মাল পেত। কিন্তু ইরি যখন আসলো, ইরি ইরি আসলো জিয়া রহমানের সময়। ইরির ওয়ার্ড মিনিং তোমরা জানো? ইরি IREE, ইরি ইন্টারন্যাশনাল লাইসেন্স ইনস্টিটিউট, ফিলিপাইন থেকে আবিষ্কার হয়েছে। হ্যাঁ, আমি এগ্রিকালচার ছাত্র ছিলাম সাভারে ছিল, তখন আমার টিচার ছিল উমরেলি মাস্টার, পড়াইতো। ইরি আরেকটু পদের পলিটিক্যাল দিকে জিয়া রহমানের জনপ্রিয়তা কেন? পাবলিকের ঘরে ঘরে গেছে। শেখ মুজিবুর রহমান যখন দেশটাকে 3 বছর উনিও চালায়, 4 বছর, তাই না? উনি যখন এই ফুডে যখন মেইন প্রবলেম খাবার, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, এগুলো যখন উনি স্টেবল করতে পারলো না, তখন জিয়া রহমান আসলো। আসার পরে উনি যখন স্টেবিলিটি দিল সামাজিকভাবে এবং ফুড, আমাদের সমাজে দরকার কি? খাবার এবং টাকা। এই স্টেবিলিটি দেওয়া তো জিয়া রহমানের কী ছিল? কিচ্ছু নাই, সামান্য বেঁচে আচ্ছা, সারা দেশের মানুষের মধ্যে আজকে যেটা ওখান থেকে আসছে। তাহলে জিয়া আমরা তো খুব ভাবে করবো, তাহলে জিয়া রহমান কোন আদর্শের বলে কোন ত্যাগে রাজনীতি করছে? ওই সফলতা আর ওই ঘোষণাটা, এইটাই তার। এখানে আরেকটা জিনিস আছে, শেখে যে বাংলা নিজের করে নাই, ভাত এবং কাপড়ের জন্য তো সংগ্রাম করছে। যে তারে ভোট দিলাম আমরা 70 ইলেকশনে, তারা ক্ষমতা দিল না, 71 সনে যুদ্ধ না, ভালো কথা, তুই ক্ষমতায় ভোট দিলি। 3 বছরের মাথায় যে কাজটা করলো গণতন্ত্রের জন্য, বহুদলীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, যে তুই বাকশাল করলি কেন? জাহাঙ্গীর ইউনিভার্সিটি বিসি আপনার সৈয়দ আলী হাসানকে বাকশালে জয়েন করলো, ইউনিভার্সিটি থেকে গাড়ি নিয়ে হাজার হাজার কর্মচারী জয়েন করলো, সবাই বাকশাল। বাংলাদেশের বাকশাল কনসিলেশন কি? জানা নাই ইতিহাস। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, তুমি যে পার্টি করো, যেটা মানুষ জিজ্ঞেস করছে। বাকশাল হইল রাশিয়ার মতো একটা মাত্র থাকবে রাজনৈতিক পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সবাই দাঁড়াইবে একই নামে, যে পাশ করবে সেই আমার। এই বাকশালে যখন গেছে তার মৃত্যুটা ত্বরান্বিত করছে, এটা হলো আমেরিকান এরা করছে, যেহেতু রাশিয়ান ব্লকে চলে গেল। এবং এইটা মেইন ঘাঁটি ছিল আপনার কুমিল্লার বার্ড। বাংলাদেশে পল্লিউন্নয়ন একাডেমি কয়টা? কি লেখাপড়া করো তোমরা? আমরা তো অল্প ফিরলে। বার্ড আছে কুমিল্লায়? বার্ড মানে কি? আর বার্ডে আপনি তোমরা চাকরি নিবে অনার্স করে তোমার বার্ড মানে কি? বাংলাদেশে বার্ডের বাংলাদেশ বার্ড মানে পল্লী উন্নয়ন একাডেমি, এটাকে বার্ড বলেন সংক্ষেপে। বাংলাদেশের দুইটা, একটা হলো কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, একটা হলো বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। বার্ড মিনিং কি ছিল? এখন নেটে দেখো, তার মোবাইলটা ফ্রি আছে। বার্ড পল্লী উন্নয়ন, বাংলা হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। মূল পয়েন্টে আসেন। আচ্ছা, পূর্বের অংশ থেকে একটু প্রশ্ন ছিল যে ওইখানে আপনারা বললেন না যে 54 সালে হচ্ছে আপনার জমি প্রতি এটা হচ্ছে বিঘা প্রতি না একর প্রতি 200 বা 300 করে দেওয়া হয়েছে? একর একর প্রতি। একর না বিঘা? একর, এই 100%? হ্যাঁ। আচ্ছা, এইটা কি ন্যায্য টাকা? তখনকার জমির হিসাব মতে আদর্শ টাকা কত হওয়া উচিত? টাকা পাই নাই, 50% লোক পাই নাই। পাইনি কেন? আমরা পায় নাই। যেমন আমরা পাই না কি জন্য? ডাউন করতে এখানে ছিল যারা। না, 2টা একরের বিল হয়, একটা হলো স্থাপনা, একটা একরের বিলের নিয়ম হলো আপনি যদি এই জায়গাটা একর করেন আপনাকে 3টা পয়েন্টে বিল দিতে হবে, একটা হলো স্থাপনা, আর একটা হলো গাছ, আর একটা হলো ল্যান্ডের। তা আমরা শুধু পাইছিলাম কাঁঠাল বাগানের কাঁঠালের গাছের একটা বিল পাইছিলাম আমরা, আমার 2 দাদা। আর জমিটার বিল পাই নাই হলো আমার যারা বাপেরা ফুবু ছিল, কাঁঠাল গাছের টাকাটা তাগতি ছিল না, বলছে যে জমির টাকা পাইলে তো হারাহারি দিল। তারা করেছে কি ডিসি অফিসে কমপ্লেন দিচ্ছে, অবজেকশন পুট আপ করছে। সেই অবজেকশন দীর্ঘদিন পুট আপ মিট আপ হয় নাই, আমরা বিলও পাই নাই। না, এটা তো আমার বাপ চাচার টাকাই পায় না। ওই যে 1 টাকারও নেই, সব আমলে টাউন পট ছিল না, টাউন পাট তখন তো সিগনেচারও জানতো না অনেকে। টিপতে টাকা উঠে নিয়ে ওটা চেয়ারম্যান দিয়ে করা লাগে, অ্যাকনোলেজমেন্ট করা লাগে। চেয়ারম্যান ছিল যারা
তারা বড় লোক হয়েছে। টাকা উঠাই নিয়ে টাকা পায়নি ওই 150 টাকার স্ট্যাম্পে একটা ডিল হয়, ওটা চেয়ারম্যান লেখে যে আছে নাকি মালিকানা ঠিক আছে। সবসময় পক্কা বাস ছিল, করতে হবে আসল গৃহস্থ টাকা পায় না। তাইলে আসল গৃহস্থ যারা টাকা পায়নি, তাহলে ওই টাকাটা মানে জমির পরিবর্তে যে টাকাটুকু আসছে সরকারের পক্ষ থেকে, ওই টাকাটা তাহলে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে কি মানে? হ্যাঁ বিল ট্যাম্পারিং করছে, আচ্ছা, আমার স্বাক্ষর জাল করছে, তখন তো স্বাক্ষর জানতো না মানুষ টিপ দিছে, থাম দিছে। 98% মানুষের ছিল টিপ। আমার দেশেরই কালচার এটা, তাই না? বিলটা ওখান থেকে এই সময় কয়জন টাকা যাচ্ছে জানছে কি ডিসির আন্ডারে একটা একর ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস আমার আছে, টাকা তো উঠাই নিয়ে গেছে প্রত্যেক ডিসি অফিসের আন্ডারে ল্যান্ড ল্যান্ড এলাকার লোক টাকা পায় না যাওয়ার পর তারা টাকা পায় না। ওই ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের লোক ভাও করে 15-20 জন সিগনেচার দিয়ে থাম থাম, হ্যাঁ, তোমার চেয়ারম্যান লিখে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে।